শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখছো। আমি তোমাদের পড়াচ্ছিলাম পাবলিক ফিনান্স। পাবলিক ফিনান্সের আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেটি হচ্ছে ইম্প্যাক্ট, ইনসিডেন্স অ্যান্ড ইফেক্টস অফ ট্যাক্সেশন। এই চ্যাপ্টারটির যে টপিকগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্স, শিফটিং অফ ট্যাক্স এবং ক্লাসিফিকেশন অফ শিফটিং অফ ট্যাক্স। আমরা আগে যখন ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স পড়েছি তখন কিন্তু আমরা করঘাত এবং করপাত সম্পর্কে সামান্য ধারণা লাভ করেছিলাম। আমরা এই চ্যাপ্টারে এগুলোর একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখছি ইম্প্যাক্ট অফ ট্যাক্স বা করঘাত বলতে আমরা কি বুঝি। কর আরোপ করার পর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর প্রাথমিক আর্থিক ভার বহন করতে হয়। করের এই প্রথম ভার বহনকে বলা হয় বা প্রাথমিক বোঝাকে করঘাত বা করের আপাত ভার বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ব্যক্তির উপর যখন কর আরোপ করা হয় তখন সে যে বোঝা বা প্রাথমিক আঘাত বা প্রাথমিক বোঝাটা বা ভারটা বহন করে সেটাকেই বলা হয় করঘাত বা করের আপাত ভার। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একজন সরকার যদি ধর প্রতি টন লবণের উপরে 200 টাকা কর আরোপ করা হলো, তাহলে প্রথম অবস্থায় এই লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই কিন্তু এই করের ভারটি বহন করতে হবে। এটি হচ্ছে করের আপাত ভার বা করাঘাত, যা কিনা উৎপাদনকারীর উপরে পড়বে। এটিকে করের প্রাথমিক বোঝা বা করাঘাত এজন্যই বলা হয় যে উৎপাদনকারী পরবর্তীতে এই লবণের দাম বাড়িয়ে ক্রেতাদের উপর থেকে কিন্তু করের বোঝাটি সঞ্চালন করতে পারবে। সেক্ষেত্রে দেখা যায় যে যে চূড়ান্ত বোঝা বা ইনসিডেন্স যেটি আমরা বলছি সেটি চূড়ান্তভাবে করভার বহন করতে হবে গিয়ে সেখানে সাধারণ ক্রেতাকে। তাহলে আমরা বুঝলাম যে করাঘাত বা ইম্প্যাক্ট অফ ট্যাক্স হচ্ছে করের প্রাথমিক বোঝা বা করের আপাত ভার, যেটি কিনা কর প্রদান করার পরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রাথমিক অবস্থায় বহন করতে হয়। সাধারণত দেখা যায় যে সরকারি খাতায় করাঘাত বহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম করদাতা হিসেবে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ প্রাথমিক কর যিনি দিয়ে দেন, প্রদান করে দেন, তার নামটি আমরা দেখি যে করদাতা হিসাবে অন্তর্ভুক্ত থেকে যায়। এরপর আমরা যেটি জানছি সেটি হচ্ছে শিফটিং অফ ট্যাক্স বা কর সঞ্চালন বা কর অপসারণ। আরোপিত করের ভার অপরের উপর স্থানান্তরের চেষ্টাকে কর অপসারণ বা সঞ্চালন বলা যায়। সাধারণত কর প্রদানের ক্ষমতা থাকলেও দেখা যায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান করের ভারটি নিজের উপর রাখতে চায় না। এজন্যই কর আরোপ করা হলে প্রাথমিক করভার বহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর চাপানোর চেষ্টা করে এবং এই যে প্রচেষ্টা এটাকেই বলা হয় কর সঞ্চালন। আমরা আগের উদাহরণটির কথা যদি চিন্তা করি যে যেখানে আমরা বলেছিলাম যে প্রতি টন লবণের উপরে 200 টাকা কর আরোপ করা হয়েছে, তো এক্ষেত্রে দেখা যাবে যে যিনি প্রাথমিকভাবে করটি দিয়ে দেন অর্থাৎ উৎপাদনকারী, তিনি হচ্ছেন এখানে করাঘাতপ্রাপ্ত ব্যক্তি। তিনি কি করবেন, পরবর্তীতে লবণের দাম বাড়িয়ে এই করটি ক্রেতার উপর করের ভারটি ক্রেতার উপরে সঞ্চালন করার চেষ্টা করবেন। তাহলে এইভাবে যে করের চূড়ান্ত ভার নিজে বহন না করে অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটিকেই আমরা বলছি কর সঞ্চালন। এবং কর সঞ্চালন তাহলে হচ্ছে যে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির উপর করের ভার স্থানান্তর প্রক্রিয়া, অর্থাৎ করাঘাত থেকে করাপাত পর্যন্ত যাবার যে প্রক্রিয়া তাই হচ্ছে কর সঞ্চালন। অর্থাৎ করের প্রাথমিক ভারটি কোন উপায়ে করদাতা করের চূড়ান্ত ভার প্রাপ্ত ব্যক্তির কাছে পৌঁছাবে সেই পথটি হচ্ছে আমাদের কর সঞ্চালন।
তবে এই প্রচেষ্টা যে সবসময় পুরোপুরি সফল হয় তা কিন্তু নয়। এটি কখনো কখনো আংশিকভাবেও সফল হতে পারে, আবার কখনো কখনো দেখা যায় যে এটি ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ এই কর সঞ্চালন কিরূপভাবে হবে, অর্থাৎ সফল হবে নাকি ব্যর্থ হবে, তা আবার নির্ধারণ করে কিছু নির্ধারক। চলো আমরা এখন সেই নির্ধারকগুলো কি সেগুলো দেখি। আমরা কর সঞ্চালনের মাত্রা এবং প্রকৃতির নির্ধারকগুলো কি কি তা এখন দেখছি। প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা। দেখা যায় যে কোনো পণ্যের চাহিদা যদি স্থিতিস্থাপক হয় তাহলে উৎপাদনকারী করের সামান্য বা অংশবিশেষ ভোক্তা বা ক্রেতার উপর সঞ্চালন করে দিতে পারে। তবে যদি পণ্যের চাহিদা অস্থিতিস্থাপক ধরনের হয় তাহলে কিন্তু উৎপাদনকারী করের পুরোটা বা বেশিরভাগ অংশই ক্রেতা বা ভোক্তার উপর সঞ্চালন করে দিতে পারে। দ্বিতীয়টি আছে যেটি, সেটি হচ্ছে আমাদের যোগান স্থিতিস্থাপকতা। উৎপাদিত যে দ্রব্যটি আছে তার যোগান যদি স্থিতিস্থাপক হয় তাহলে যে কর প্রদান করা হয়েছে সেটি সঞ্চালন করা যায় না। কিন্তু যদি উৎপাদিত দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক হয় তাহলে দেখা যায় যে প্রদানকৃত করের পুরোটাই সঞ্চালন করা সম্ভব হয়। তারপরে আছে হচ্ছে আমাদের ভোক্তার উদ্বৃত্ত। দেখা যায় যে যে দ্রব্যের উপর কর আরোপ করা হয়েছে সেই দ্রব্যের যদি ভোক্তার উদ্বৃত্ত বেশি থাকে, অর্থাৎ যদি ভোক্তা যে দামে দ্রব্যটি আসলে কিনতে চেয়েছিল তার চেয়ে অনেক বেশি কম দামে কিনতে পারে, এটা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে যদি কর আরোপ করা হয় তাহলে ভোক্তার উপর কিন্তু কর সঞ্চালন করা সম্ভব হবে। আর যদি ভোক্তার উদ্বৃত্ত না থাকে তাহলে কিন্তু কর সঞ্চালন করা সম্ভব হবে না। এরপরে যেটি আছে সেটি হচ্ছে পণ্যের প্রকৃতি, অর্থাৎ দ্রব্যটি কি ধরনের দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য না বিলাসজাত দ্রব্য। যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয় তাহলে অবশ্যই কর সঞ্চালন বেশি মাত্রায় করা সম্ভব, কিন্তু যদি বিলাসজাত দ্রব্য হয় তাহলে দেখা যায় সেক্ষেত্রে কর সঞ্চালন করা সম্ভব হয় না। এরপর হচ্ছে মূল্য সম্পর্কে ধারণা। যিনি ভোক্তা তিনি পণ্যের মূল্য সম্পর্কে কেমন জানেন সেটি হলো কর সঞ্চালন করার জন্য একটি নিয়ামক বা নির্ধারক। ভোক্তা যদি পণ্যের মূল্য সম্পর্কে অনুমিত হন বা জানেন তাহলে বেশি পরিমাণ কর সঞ্চালন করা যাবে, কিন্তু ভোক্তার কাছে যদি মনে হয় যে পণ্যের মূল্য বেশি বলে তাহলে কিন্তু দেখা যাবে কর সঞ্চালন তেমন একটি করা যাবে না। এরপর যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের পণ্যটির ভবিষ্যৎ মূল্য সম্পর্কে প্রত্যাশা। ভোক্তা যদি মনে করে যে এই যে পণ্যটি আমি ক্রয় করছি এই পণ্যটির মূল্য ভবিষ্যতে আরো বেড়ে যাবে তাহলে কর সঞ্চালন কিন্তু বেশি মাত্রায় করা যাবে, কারণ দাম বেশি হলেও তখন ভোক্তা সেই দ্রব্যটি কিনতে আগ্রহী থাকবে। কিন্তু যদি দেখে যে ভোক্তা ভবিষ্যতে পণ্যের মূল্য এটি কমে যাবে সেক্ষেত্রে দেখা যায় যে কর সঞ্চালন কিন্তু খুব একটি বেশি করা সম্ভব হবে না। তাহলে এগুলোই ছিল আমাদের যে কর সঞ্চালন করার ক্ষেত্রে কি কি নির্ধারক রয়েছে যার উপর ব্যাখ্যা করে আমরা বুঝতে পারবো যে কর সঞ্চালন আংশিক, সম্পূর্ণ বা সম্পূর্ণ ব্যর্থ হবে, কিভাবে ধরনের হবে সেগুলো নির্ভর করছে। এখন আমরা দেখি যে আমাদের যে শিফটিং অফ ট্যাক্স আছে বা কর সঞ্চালনের এটির ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। আমাদের এই কর সঞ্চালন বা শিফটিং অফ ট্যাক্স সেটি হচ্ছে মূলত তিন ধরনের। প্রথমে আসছে আমাদের ফরওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বা সম্মুখবর্তী কর সঞ্চালন, তারপরে আছে ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বা পশ্চাৎমুখী কর সঞ্চালন, এবং এরপরে আছে আমাদের কনসিল শিফটিং অফ ট্যাক্স বা লুকায়িত কর সঞ্চালন। আমাদের যে ফরওয়ার্ড শিফটিং অফ ট্যাক্সটি আছে সেটিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি। একটি হচ্ছে ফুল ফরওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স কিংবা পূর্ণাঙ্গ সম্মুখবর্তী কর সঞ্চালন, আরেকটি হচ্ছে পার্শিয়াল ফরওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বা আংশিক সম্মুখবর্তী কর সঞ্চালন। আমাদের ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স যেটি আছে সেটিও দুই ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে ফুল ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের পার্শিয়াল ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স। এখন আমরা একে একে এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বা কেমন সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখছি ফরওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বা করের সম্মুখবর্তী সঞ্চালন সম্পর্কে। এখানে বলা হচ্ছে যে
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার উপর আরোপিত করের বোঝা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেওয়ায় বা কর অপসারণ করার যে চেষ্টা করে, এবং সেক্ষেত্রে সে যদি প্রাথমিক করভার বহনকারী করদাতা করভার অপসারণে সফল হন, তবেই তাকে বলা হয় সম্মুখবর্তী কর সঞ্চালন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি, খুব সোজা করে বললে যেটি, যে প্রাথমিকভাবে যিনি করের আঘাতটি পেয়েছেন বা যার উপর কর আরোপ করা হয়েছে, তিনি যদি সফলভাবে করটি অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিতে পারেন, তাহলে সেটিকে আমরা বলি সম্মুখবর্তী কর সঞ্চালন। এক্ষেত্রে যে বলা হচ্ছে যে করটি সম্মুখ দিকে যিনি মানে অপসারণ করার ক্ষেত্রে তাকে সফল হতে হবে, তবে এই সম্মুখবর্তী কর সঞ্চালনটি আমাদের সঠিক হবে। আমরা মনে করি যে সরকার প্রতি কলমের উপর ৩ টাকা হয়ে কর ধার্য করলো। তাহলে এখানে তখন প্রাথমিক অবস্থায় দেখা যাবে যে কলমের যে উৎপাদনকারী প্রতিষ্ঠান তিনি সরকারকে এই করটি দিয়ে দিবে, কিন্তু এরপরে উৎপাদনকারী প্রতিষ্ঠান কলমের দাম বাড়িয়ে যদি করের অর্থ ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে সক্ষম হয়, তাহলে সেটি হবে আমাদের সম্মুখবর্তী কর সঞ্চালন। করদাতার কর সঞ্চালনের এই যে প্রচেষ্টা সাফল্য, সেটি সম্পূর্ণ হতে পারে বা আংশিক হতে পারে। আমরা কিন্তু এই কথাটি আগেই বলেছিলাম যে করদাতার কর অপসারণের সাফল্যের মাত্রার উপর ভিত্তি করে সম্মুখবর্তী কর সঞ্চালনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে করের পূর্ণ সম্মুখবর্তী সঞ্চালন, আরেকটি হচ্ছে করের আংশিক সম্মুখবর্তী সঞ্চালন। তো এখন আমরা প্রথমেই দেখছি করের সম্পূর্ণ। করদাতার উপর আরোপিত কর পুরোপুরি সম্মুখ দিকে অর্থাৎ ক্রেতা বা ভোক্তার উপর চাপিয়ে দিতে সক্ষম হলে তাকে ফুল ফরওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বলে। অর্থাৎ যদি করদাতা করের সম্পূর্ণ অংশ কোনো উপায়ে অন্য কারো উপর চাপিয়ে দিতে সক্ষম হয়, তবে তাকেই বলা হয় সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ সম্মুখবর্তী কর সঞ্চালন। আমরা আগের উদাহরণে যেমন বলেছিলাম যে লবণের উপর টন প্রতি 200 টাকা কর আরোপ করা হয়েছে। তো প্রথম অবস্থায় উৎপাদনকারী কর দিয়ে পরবর্তীতে দেখা যাবে যে এই যে পরিমাণ কর দিয়েছে তার সমান লবণের দাম বাড়িয়ে দিবে, তাহলে তার পক্ষে এই যে সম্পূর্ণভাবে যতটুকু টাকার কর দিয়েছিল সম্পূর্ণ টাকাই দ্রব্য বিক্রয়ের মাধ্যমে ক্রেতার কাছ থেকে আদায় করে যদি নিতে পারে, তাহলে সেটিকে বলা হয় সম্পূর্ণ সম্মুখবর্তী কর সঞ্চালন। এই করের সম্পূর্ণ সম্মুখবর্তী সঞ্চালন নির্ভর করে চাহিদা ও যোগান রেখার আকৃতি কিংবা চাহিদা ও যোগানের দাম স্থিতিস্থাপকতার উপর। অর্থাৎ কর আরোপিত দ্রব্যের চাহিদা রেখা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এবং কর আরোপিত দ্রব্যের যোগান রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক হলেই আমরা সম্পূর্ণ সম্মুখবর্তী কর সঞ্চালন করতে পারি। এই জিনিসটি আমরা এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। যদি চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, তাহলে করের সমপরিমাণ দাম বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দেখা যাবে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী স্বাভাবিক আকৃতির হবে, অর্থাৎ আমাদের এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ চাহিদা রেখাটি হবে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে আমাদের করের পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন করা সম্ভব হবে। এখানে আমরা ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখিয়েছি। টিডি আমাদের 1 প্রাথমিক চাহিদা রেখা, যা কিনা লম্ব অক্ষের সমান্তরাল, অর্থাৎ এটি সম্পূর্ণ অস্থিতিস্থাপক একটি চাহিদা রেখা। এসএস হচ্ছে আমাদের কর পূর্ব যোগান রেখা, স্বাভাবিক যোগান রেখা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে আমাদের কর পূর্ব যে ভারসাম্যটি সেটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই অনুযায়ী আমাদের প্রথম প্রাথমিক ভারসাম্য দাম হচ্ছে ও এম পরিমাণ এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ও ডি 1 পরিমাণ। এখন যদি দেখা যায় যে এ বি পরিমাণ কর আরোপ করা হয়, তাহলে আমাদের এই চাহিদা রেখাটি পরিবর্তিত হয়ে হবে এসটি চাহিদা রেখা।
এবং এখানে দেখা যাচ্ছে যে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে আমাদের বি, এবং এই বি ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের নতুন দাম হচ্ছে ও এন পরিমাণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কর বৃদ্ধির পরিমাণ এ বি এবং দাম বৃদ্ধির পরিমাণ এম এন, এই দুটি হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ এখানে আমরা বলতে পারছি যে এই চাহিদা রেখা DD1 সম্পূর্ণ অস্থিতিস্থাপক হবার জন্যই বিক্রেতা দাম বাড়িয়ে করের সম্পূর্ণটাই ক্রেতার উপর সঞ্চালন করতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে করের পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন। আবার আমরা বলেছিলাম যে যোগান রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল তথা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলেও বিক্রেতা করের পুরোটাই ক্রেতার উপর সঞ্চালন করতে সক্ষম হয়। এক্ষেত্রে যোগানের দাম স্থিতিস্থাপকতা হবে অসীম, তবে চাহিদা রেখা যেটি সেটি হচ্ছে ডান দিকে নিম্নগামী স্বাভাবিক আকৃতি। তবে বিক্রেতা করের সমপরিমাণ দাম বাড়াতে সক্ষম হবে। এটিও আমরা এখন একটু চিত্রের মাধ্যমে দেখব। এখানেও ভূমি অক্ষে আমরা চাহিদা এবং যোগানের পরিমাণ দেখিয়েছি, আমাদের লম্ব অক্ষে দেখিয়েছি আমরা দাম। এখানে ডিডি আমাদের একটি DD1 আমাদের স্বাভাবিক একটি নিম্নগামী চাহিদা রেখা, এবং আমাদের এমএস হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল একটি যোগান রেখা, এবং সে অনুযায়ী আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে এ বিন্দু অনুযায়ী আমাদের দাম হচ্ছে হলো ও এম পরিমাণ, এবং আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে ও টি পরিমাণ। এখন যদি এখানে আমাদের বিসি পরিমাণ ট্যাক্স আরোপ করা হয় তাহলে আমাদের যে যোগান রেখাটি সেটি উপরের দিকে স্থানান্তরিত হয়ে হচ্ছে এসটি যোগান রেখা, এবং এই এসটি যোগান রেখা অনুযায়ী আমাদের আগের চাহিদা রেখা ডিডির সঙ্গে বি বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে, এবং সে অনুযায়ী এখন আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে ও এস এবং আমাদের দাম হচ্ছে ও এন পরিমাণ। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর বসানোর ফলে আমাদের দাম বৃদ্ধি পেয়েছে এম এন পরিমাণ। অর্থাৎ এখানে দেখা যায় যে আমাদের যেখানে কর বৃদ্ধি হয়েছে বিসি পরিমাণ এবং এখানে যে দাম বৃদ্ধি পেয়েছে এম এন পরিমাণ, এ দুটোই কিন্তু পরস্পর সমান। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে যোগান রেখাটি ছিল সেটি ভূমিরক্ষের সমান্তরাল হলে বিক্রেতা এখানেও দাম বৃদ্ধির মাধ্যমে করের সম্পূর্ণ যে অর্থটি তা ক্রেতার কাছ থেকে আদায় করতে সক্ষম হয়েছে, এবং যেটিকে আমরা বলেছিলাম যে পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন। অর্থাৎ আমরা দেখলাম যে এই দুটো ক্ষেত্রেই একজন ক্রেতার পক্ষে থেকে বিক্রেতা সম্পূর্ণ করটি আদায় করে নিতে পারে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের করের আংশিক সম্মুখবর্তী সঞ্চালন। করদাতার উপর আরোপিত করের অংশবিশেষ সম্মুখ দিকে অর্থাৎ ক্রেতা বা ভোক্তার উপর চাপানো সম্ভব হয় তাকে বলা হয় আংশিক সম্মুখবর্তী কর সঞ্চালন। অর্থাৎ আমরা আগেরটাই যেরকম দেখলাম যে একজন বিক্রেতা সম্পূর্ণটি ক্রেতার কাছ থেকে আদায় করে নিতে পারছে, এখানে সেটি সম্ভব হবে না। এখানে দেখা যাবে যে করদাতা তার আরোপিত করের অংশবিশেষ ক্রেতা বা ভোক্তার উপর চাপিয়ে দিতে সক্ষম হবে। অর্থাৎ সম্পূর্ণ অংশ ক্রেতার উপর সঞ্চালন করতে সক্ষম হয় না, কিন্তু করের একটি অংশ সঞ্চালন করতে সক্ষম হয়, তাকে আমরা বলি করের আংশিক সম্মুখবর্তী সঞ্চালন। অর্থাৎ দেখা যায় যে যে আরোপিত করের চেয়ে যদি দাম বৃদ্ধির পরিমাণ কম হয় তাহলে সেটাকে বলা হয় আংশিক সম্মুখবর্তী সঞ্চালন। যেমন আমরা বলেছিলাম যে লবণের ক্ষেত্রে যে লবণের উপর পার টনের উপর 200 টাকা কর আরোপ করা হয়েছে, তো সেক্ষেত্রে যদি বিক্রেতা লবণের দাম বৃদ্ধি করে 150 টাকা করতে পারে, পূর্বের দামের সঙ্গে প্লাস আরো 150 টাকা যোগ করতে পারে, সেক্ষেত্রে এটি হবে করের আংশিক সম্মুখবর্তী সঞ্চালন। অর্থাৎ সে সেখানে পুরোটি সঞ্চালন করতে সক্ষম হয়নি। এক্ষেত্রে দেখা যায় যে করের অংশ বিশেষ ক্রেতার উপর সঞ্চালিত হবে এবং করের অবশিষ্ট অংশ বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এখানে স্বাভাবিক প্রকৃতির অর্থাৎ নিম্নগামী চাহিদা রেখা এবং ঊর্ধ্বগামী যোগান রেখার ক্ষেত্রে আংশিক সম্মুখবর্তী কর সঞ্চালন সম্ভবপর হয়, এবং দেখা যায় যে চাহিদা রেখার
স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি হয় এবং যোগান রেখা অবশ্যই ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা চলো এই বিষয়টি এখন একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। এখানে আমরা ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণ দেখিয়েছি এবং লম্ব অক্ষে দেখিয়েছি দাম। DD1 আমাদের একটি স্বাভাবিক ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা এবং SS1 হচ্ছে আমাদের ঊর্ধ্বগামী একটি যোগান রেখা এবং এই দুটি রেখা পরস্পর এ বিন্দুতে ভারসাম্য ছেদ করেছে এবং এ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের পণ্যের দাম নির্ধারিত হয়েছে OM এবং পণ্যের পরিমাণ নির্ধারিত হয়েছে OF। এখন যদি দেখা যায় যে আমাদের এখানে CB পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়, তাহলে আমাদের নতুন যোগান রেখা হচ্ছে ST যেটি কিনা আমাদের পূর্বতন চাহিদা রেখা DD1 এর সঙ্গে বি বিন্দুতে কাট করেছে এবং যার ফলে আমাদের বি বিন্দুতে নতুন ভারসাম্য বিন্দু অর্জিত হয়েছে বা ভারসাম্য অর্জিত হয়েছে। এই বি বিন্দু অনুযায়ী আমাদের পণ্যের নতুন দামটি হচ্ছে, অর্থাৎ কর আরোপ করার পর পণ্যের দামটি হচ্ছে ON। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে দ্রব্যের পরিমাণ কমে গিয়ে হয়েছে OE, অর্থাৎ কর আরোপের পূর্বে দাম ছিল OM এবং দ্রব্যের পরিমাণ ছিল OF। BC পরিমাণ কর আরোপ করার ফলে যখন আমাদের যোগান রেখা ST হয়ে গেল এবং নতুন ভারসাম্য বিন্দু B হলো, তখন আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের নতুন দাম হচ্ছে ON পরিমাণ এবং আমাদের এখানে দ্রব্যের পরিমাণ হচ্ছে OE। তাহলে এই ক্ষেত্রে একটি জিনিস তোমরা লক্ষ্য করো যে এখানে যে আমাদের দাম বৃদ্ধি হয়েছে সেটি হচ্ছে MN পরিমাণ, কিন্তু এখানে কর বৃদ্ধির পরিমাণ হচ্ছে হলো আমাদের CB, অর্থাৎ এখানে কর বৃদ্ধির তুলনায় দাম বৃদ্ধি কিন্তু কম হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে বিক্রেতা সম্পূর্ণ করটি ক্রেতার উপরে চাপিয়ে দিতে পারেননি, আংশিক চাপিয়ে দিতে সক্ষম হয়েছেন। অর্থাৎ এখানে দেখা যায় যে কর বৃদ্ধির পরিমাণ যদি আমি বলি RN পরিমাণ, তাহলে দাম বৃদ্ধি হচ্ছে MN পরিমাণ। তাহলে এখানে একটি অংশ ক্রেতা বহন করবে এবং একটি অংশ বিক্রেতা বহন করবে করের ভার। এই যে অবস্থাটি আমরা বললাম সেটি হচ্ছে আমাদের করের আংশিক সম্মুখবর্তী সঞ্চালন। তাহলে করের আংশিক সম্মুখবর্তী সঞ্চালন হলে করের ভার ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই বহন করতে হয়। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বা করের পশ্চাৎমুখী সংকলন। করদাতা তার উপর আরোপিত কর অন্য কারো উপর সঞ্চালনের চেষ্টা করেও যদি বিক্রেতাকে বা করদাতাকে করের ভার চূড়ান্তভাবে পণ্যের কম নিট মূল্য গ্রহণ করে বহন করতে হয়, তাহলে তাকে বলা হয় করের পশ্চাৎমুখী সঞ্চালন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছিলাম যে করদাতা সম্পূর্ণ করের ভারটি ক্রেতার কাছ উপর শিফট করতে পারছে, তারপরে আমরা দেখলাম যে না, করদাতা সম্পূর্ণ নয়, আংশিকভাবে করের ভার ক্রেতার উপর চাপিয়ে দিতে পারা যাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে করদাতা তার উপর যে করটি আরোপিত করা হয়েছে সেটি করদাতা করের ভার সামনের দিকে বা অন্য কারোর উপর সঞ্চালন করা সামনের দিকে সে পারছে না, বরঞ্চ যিনি বিক্রেতা বা করদাতা তাকে করের ভারটি চূড়ান্তভাবে বহন করতে হচ্ছে এবং গ্রহণ করতে গিয়ে তাকে কম নিট মূল্য গ্রহণ করে সেটিকে বহন করতে হয়। সেটিকে আমরা বলি করের পশ্চাৎমুখী সঞ্চালন। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে বিক্রেতার পক্ষে দাম বাড়ানো সম্ভব হয় না, কোনোভাবেই সে দাম বাড়াতে পারে না, সেক্ষেত্রে তাই করের সম্পূর্ণটাই বিক্রেতাকে বহন করতে হয়। এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যিনি করদাতা বা বিক্রেতা তিনি করের দ্রব্যের উপকরণ ক্রয় করার সময় কম দামে উপকরণ ক্রয় করে কিংবা শ্রমিককে কম মজুরি দিয়ে এই ক্ষতিটা বা এই করের ভারটা পুষিয়ে নেওয়ার চেষ্টা সাধারণত করে থাকেন। করের পশ্চাৎমুখী সঞ্চালনও দুই ধরনের, এক করের পূর্ণাঙ্গ পশ্চাৎমুখী সঞ্চালন, দ্বিতীয়টি হচ্ছে করের আংশিক পশ্চাৎমুখী সঞ্চালন। ফুল ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বা করের সম্পূর্ণ
পশ্চাৎমুখী সঞ্চালন হচ্ছে যে কর আরোপের পর করের প্রাথমিক ভার বহনকারী করদাতা চেষ্টা করেও যদি কোনোভাবে করের কোনো অংশ অন্য কারো উপর সঞ্চালন করতে ব্যর্থ হয় তাকে বলা হয় করের পূর্ণাঙ্গ পশ্চাৎমুখী সঞ্চালন। এক্ষেত্রে করের সম্পূর্ণ অংশ প্রাথমিক করদাতা বহন করে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি করের প্রাথমিক ভার বহন করলেন তিনি চেষ্টা করেও কোনোভাবে করের কোনো অংশ কারো উপর শিফট করতে পারেন বা সঞ্চালন করতে পারেন না। অর্থাৎ কারণ তিনি অনেক চেষ্টা করেও এক্ষেত্রে দাম বাড়াতে সক্ষম হন না। যদি দাম বাড়াতে সক্ষম না হন তাহলেই দেখা যায় যে কর সঞ্চালন করা সম্ভব হয় না। তখন তিনি কি করেন যে এই ক্ষেত্রে তিনি উপকরণ ক্রয়ের ক্ষেত্রে বা কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে কম মূল্য প্রদান করে কিংবা শ্রমিকদেরকে কম মজুরি নিয়ে সেটি একটি পোষানোর চেষ্টা করেন। দেখা যায় যে এখানে যে চাহিদা রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল তথা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলেই করের পূর্ণাঙ্গ পশ্চাৎমুখী সঞ্চালন করা সম্ভব হয়। আমরা এবার এই অবস্থাটি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। আমাদের এমডি হচ্ছে চাহিদা রেখা, যা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, কারণ আমরা এখানে বলেছি যে চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। এস যে রেখাটি S1S যে রেখাটি আছে সেটি হচ্ছে আমাদের প্রাথমিক যোগান রেখা এবং স্বাভাবিকভাবে এটি ডান দিকে ঊর্ধ্বগামী একটি যোগান রেখা। এ হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের দাম হচ্ছে OM পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে OL পরিমাণ। এখন যদি সরকার দ্রব্যের উপর একক প্রতি BC পরিমাণ কর আরোপ করে তাহলে আমরা দেখছি যে আমাদের নতুন যে যোগান রেখা বাম দিকে শিফট হয়ে সেটি হলো ST পরিমাণ। অর্থাৎ এই পরিমাণ কর আরোপ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ST আমাদের নতুন যোগান রেখা হয়েছে এবং এই নতুন যোগান রেখা আমাদের পূর্ববর্তী চাহিদা রেখার সঙ্গে বি বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের দাম পূর্বের মতোই OM রয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যের পরিমাণ কমে গিয়ে হয়েছে ওকে। এখন আমরা দেখলাম যে কর আরোপ করার পূর্বে আমাদের দাম ছিল OM এবং BC পরিমাণ ট্যাক্স আরোপ করার পরেও আমাদের দাম রয়ে গিয়েছে OM। অর্থাৎ এক্ষেত্রে বিক্রেতার পক্ষে কোনো দাম বৃদ্ধি করা সম্ভব হয়নি, করের সম্পূর্ণ ভারটি তাকে বহন করতে হয়েছে। এজন্য এটিকে বলা হয় যে সম্পূর্ণ পশ্চাৎমুখী কর সঞ্চালন। অর্থাৎ এক্ষেত্রে পণ্যের উপর কর আরোপ করার ফলে যে করের ভারটি এটি বিক্রেতাকে বহন করতে হবে। এরপর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে পার্শিয়াল ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স বা করের আংশিক পশ্চাৎমুখী সঞ্চালন। অর্থাৎ করদাতা যদি করের সম্পূর্ণ অংশ অপসারণ করতে ব্যর্থ হয় তবে তাকে করের আংশিক পশ্চাৎমুখী সঞ্চালন বলে। সরকার দ্রব্যের উপর কর আরোপ করলে বিক্রেতা করের সমপরিমাণে দাম বাড়াতে সক্ষম না হলে করের একটি অংশ নিজেকে বহন করতে হয়, যা করের আংশিক পশ্চাৎমুখী সঞ্চালন হিসেবে বিবেচিত। এক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিক প্রকৃতির অর্থাৎ নিম্নগামী চাহিদা রেখা ও ঊর্ধ্বগামী যোগান রেখার ক্ষেত্রে আংশিক পশ্চাৎমুখী কর সঞ্চালন করা সম্ভব। আমরা এখন চিত্রের মাঝখানে ব্যাপারটি ব্যাখ্যা করছি। আমরা ভূমি অক্ষে দেখিয়েছি চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দেখিয়েছি দাম। DD1 হচ্ছে আমাদের স্বাভাবিক নিম্নগামী একটি চাহিদা রেখা এবং SS1 হচ্ছে আমাদের স্বাভাবিক যোগান রেখা। এই বিন্দুতে এই দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে এবং এ হচ্ছে আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই বিন্দু অনুযায়ী আমাদের দাম হচ্ছে হলো প্রাথমিক দাম হচ্ছে OM পরিমাণ এবং আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে OF পরিমাণ। এখন যদি সরকার দ্রব্যের প্রতি একক প্রতি BC পরিমাণ ট্যাক্স আরোপ করে তাহলে দেখা যাবে যে আমাদের যোগান রেখাটি বাম দিকে স্থানান্তর হয়ে হচ্ছে হলো ST
এবং এই এসটি যোগান রেখাটি আমাদের পূর্ববর্তী যে চাহিদা রেখা ছিল ডিডি, সেটি DD1 সেটিকে বি বিন্দুতে ছেদ করেছে এবং বি হচ্ছে আমাদের পরবর্তী ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের পণ্যের নতুন দাম হচ্ছে হলো ON পরিমাণ এবং আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে OE পরিমাণ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সরকার কর আরোপ করেছিল BC পরিমাণ, আর আমাদের দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে হলো MN পরিমাণ, এবং এখানে BC is greater than MN, অর্থাৎ এখানে দাম বৃদ্ধির চেয়ে কর বৃদ্ধির পরিমাণ অনেক বেশি। সুতরাং দেখা যায় করের চেয়ে দাম বৃদ্ধির পরিমাণ কম হওয়ায় করের একটি অংশ বিক্রেতাকে বহন করতে হয় এবং একটি অংশ ক্রেতাকে বহন করতে হয়। তাহলে এই যে দুইজনে ভাগ করে নিয়ে যে করের অংশটি বহন করছে সেটাকে আমরা বলছি যে পার্শিয়াল ব্যাকওয়ার্ড শিফটিং অফ ট্যাক্স। এরপর আমরা যেটা জানছি সেটি হচ্ছে কনসিল শিফটিং অফ ট্যাক্স বা লুকায়িত কর সঞ্চালন। কোনো দ্রব্য বা সেবার উপর কর আরোপ করলে এর মূল্য স্থির রেখে উৎপাদক পণ্য বা সেবার গুণগত মান হ্রাস করে অনৈতিকভাবে করভার ক্রেতার উপর চাপালে তাকে লুকায়িত কর সঞ্চালন বলে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদনকারী বা বিক্রেতা তার উপর আরোপিত কর ক্রেতা সাধারণের উপর চেষ্টা করেও সঞ্চালন করতে পারে না, এবং দাম বাড়াতে গিয়ে চেষ্টা করেও দেখে যে সে দাম বাড়াতে পারছে না। সেক্ষেত্রে উৎপাদনকারী বা বিক্রেতা কি করে, কর সঞ্চালনের একটি অপকৌশল বা অনৈতিক পন্থা গ্রহণ করে। সাধারণত দেখা যায় যে আমরা জানি যে কোনো একটি দ্রব্য তৈরি করতে বিভিন্ন ধরনের উপাদান বা উপকরণ লাগে, এবং পণ্যের প্যাকেটের গায়ে আমরা কিন্তু দেখি যে দ্রব্যটির ওজন এবং উপকরণের পরিমাণ লেখা থাকে, কিন্তু সেসব ক্ষেত্রে উৎপাদনকারী সব উপকরণ সঠিক পরিমাণে না নিয়ে উৎপাদন খরচ কমায় কিন্তু দাম একই রাখে। সুতরাং সে পণ্যের ওজন কম দিয়ে কিংবা পণ্যের গুণগত মান কমিয়ে দিয়ে অনৈতিকভাবে বিক্রেতা করের অর্থটি ক্রেতার উপরে চাপিয়ে দেয়। অর্থাৎ এখানে দেখা যায় যে বিক্রেতা দাম বাড়িয়ে করের বোঝা ক্রেতার উপর সঞ্চালিত করতে পারে না, তখন বিক্রেতা এ ধরনের অপকৌশলের আশ্রয়টি নিয়ে থাকে। যেমন আমরা মনে করি একটি সাবানের কথা, আমরা দেখি যে সাবানের প্যাকেটে সব উপাদান মিলে এর নিট ওজন কত সেটি কিন্তু লেখা থাকে। অর্থাৎ আমরা যখন আবার সাবান কিনতে যাই তখন দেখা যায় কিন্তু আমরা ওজনটি দিয়ে কিনি না, অর্থাৎ যদি সাবানের গায়ে লেখা থাকে 500 গ্রাম আমরা সেটি দেখেই সাবানটি নিয়ে আসি, কিন্তু দেখা যাবে যদি উৎপাদনকারী এখানে অপকৌশল করতে চায় তাহলে হয়তো সাবানের ওজনটি রাখবে 490 গ্রাম। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সাবানটি কেনার সময় অর্থাৎ আমরা ক্রেতাগণ কিন্তু ঠকে যাচ্ছি। এভাবে দেখা যায় যে উৎপাদন ক্ষেত্রে উৎপাদক তার পণ্যের উপর আরোপিত করের বোঝা লুকিয়ে অন্যায়ভাবে ক্রেতাদের উপর কর সঞ্চালনটা করে থাকে। এটিকে আমরা বলে থাকি লুকায়িত কর সঞ্চালন। অর্থাৎ পণ্যের গুণগত মান কমানোর মাধ্যমে উৎপাদন খরচ কমলেও বাজারে পণ্যের দাম অপরিবর্তিত থাকে এবং এর ফলে ক্রেতা সাধারণ ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ইমপ্যাক্ট অফ ট্যাক্স এবং শিফটিং অফ ট্যাক্সেশন এ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আলোচনাটাই বুঝতে পেরেছ। এখন তোমরা নিজেরা একটু বই দেখে পড়বে। আমার মনে হয় তোমাদের তাহলে যদি কোনো সমস্যা থাকে সেটিও তোমরা সহজেই সমাধান করতে পারবে। এছাড়াও যদি কোনো কিছু নিয়ে তোমাদের সমস্যা থাকে বা জানার থাকে তাহলে আমার ক্লাসের শেষে যে আমার মেল অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে তোমরা ম্যামকে মেল করতে পারো। আমি তাহলে সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো সবাইকে আমার ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।